Ladies and gentlemen, you are under Love Area, the area of love, season 2. Story Shades Originals presents Love Area. সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ঠিক ৮:৪০-এ আমরা নিয়ে আসি এক একটা অনন্য রোম্যান্স, বুক ভরা ভালোবাসার গল্প। কারণ আমি ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসাতেও ভালোবাসি। আর তুমি চাইলে পাঠাতে পারো তোমার ভালোবাসার গল্প। আমাদের মেল storyshadsinfo@gmail.com। বানানটা বলে দিই, STORYSHADEINFO@gmail.com। অনেক হয়েছে, এবারে শুধু তোমার জন্য লাভ এরিয়াতে শিবাঙ্গনের লেখা পাকা দেখা। মায়ের খুব কড়া নির্দেশ, তাই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই একরকম পড়ি কি মরি করে বাড়ির দিকে রওনা হয় পায়েল। অন্যান্য দিন কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে একটু দাঁড়াতেই হাওড়ার জন্য বাস পেয়ে যায় ও। তবে আজ আর বাসের জন্য অপেক্ষা না করে একটা ফিরতি প্রিপেড ট্যাক্সি ডেকে নেয়। আসলে আজ আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চায় না ও। এতদিন পরে ওর স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। ঠিক সন্ধে 7টা নাগাদ রক্তিম ওর বাবা মাকে নিয়ে পায়েলদের বাড়িতে আসছে, আনুষ্ঠানিকভাবে ওকে দেখতে, ওদের বিয়ের কথা ফাইনাল করতে। যতই পূর্ব পরিচিতি থাক, ট্রেডিশনাল বাঙালি বাড়িগুলোতে আজ একটু ঘটা করে পাকা দেখার অনুষ্ঠান না হলেই নয়, সঙ্গে পাতিপত্র। আর সেই সূত্রেই রক্তিম আর রক্তিমের বাবা মা ওদের বাড়ি আসছেন। পায়েল ভেবেছিল কলেজে রক্তিমের সঙ্গে কথা বলে মানসিকভাবে সন্ধ্যার জন্য একটু প্রস্তুতি নিয়ে রাখবে, কিন্তু সেটাও ঠিক করে হলো না। ব্যক্তিগত কিছু কাজ আছে বলে রক্তিম আজ 2টো ক্লাস আগেই কলেজ থেকে বেরিয়ে গেছে, শেষের প্র্যাকটিক্যাল ক্লাসটা অ্যাটেন্ড না করেই। কিন্তু পায়েলের পক্ষে সেটা সম্ভব হয়নি, ওর প্রজেক্টের একটুখানি কাজ বাকি ছিল তখনও। তাই প্র্যাকটিক্যাল শেষ করে বেরোতে গিয়ে এতটা দেরি হয়ে গেল ওর। এদিকে সন্ধ্যায় রক্তিমদের আসার পরিকল্পনা থাকায় একটু হলেও মানসিকভাবে দুশ্চিন্তায় আছে। কাকু কাকিমাকেও ভালো করে চিনলেও ঘটনার আবহাওয়াটা কেমন যেন গুরু গম্ভীর। সদা প্রাণ খোলা পায়েলের ভিতর থেকে একটা অস্বস্তি যেন বারবার গলার কাছে তলা পাকিয়ে ওঠে। ও বুঝতে পারে না রক্তিমকেও এত ভালোবাসে, কাকু কাকিমারও অত্যন্ত পরিচিত, যথেষ্ট স্নেহ করেন ওকে। তবু ব্যাপারটার মধ্যে একটা আনুষ্ঠানিক শিলমোহর দেওয়ার ক্ষেত্রে একটা অস্বস্তি রয়ে যায় পায়েলের মনে। কেমন যেন বুকের মধ্যে একটা দম বন্ধ করা চাপ। একবার মনে হয় ট্যাক্সিটাতে ওঠাই ঠিক হয়নি, গাড়িটা চলতে থাকার কারণে ভেতরের অস্বস্তিটা যেন আরো বেড়ে যাচ্ছে। কোনো মতে জানলার কাঁচটা খুলে মুখটা সেখানে রেখে একটু বাইরের পরিষ্কার বাতাসটা বুকে ভরে নেয় পায়েল। ওর মনে একটাই দুশ্চিন্তা, সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারলে হয়। ম্যাডাম, আপনার শরীর কি খারাপ করছে? একটু জল খাবেন? হঠাৎ করে ড্রাইভার ছেলেটির কথায় সম্বিত ফেরে পায়েলের। ওর খেয়াল ছিল না বাইরের হালকা হাওয়ার স্পর্শে ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছিল ও। কিন্তু চোখে মুখের অভিব্যক্তিতে ওর ভেতরের অস্বস্তিটা চেপে রাখা যায়নি। সেটা ক্রমশ ফুটে উঠেছে ওর মুখে, যেটা সেই ড্রাইভার ছেলেটির দৃষ্টি এড়ায়নি। ওর কথায় ঘুম থেকে উঠে বসে ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাথার চুলগুলো একটু ঠিক করে নিয়ে ভারী সেলুলার ফ্রেমের চশমাটা নাকের ওপর বসিয়ে প্রশ্ন করে, দাদা, আপনি কি কিছু বললেন আমায়? হ্যাঁ, বলছি আপনার কি কোনো অস্বস্তি হচ্ছে? মানে আপনি কি একটু জল খাবেন? ট্যাক্সির পেছনের সিটে বসে জানলায় মাথাটা হেলিয়ে চোখ বন্ধ করে বসে থাকতে থাকতে সত্যি একটু ঘুমিয়ে পড়েছিল পায়েল। সেই কথাটা ট্যাক্সি ড্রাইভার ভদ্রলোককে বলতে গিয়েও হঠাৎ করেই ওর মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগে। শালীনতার কোনো রাগ ঢাক না করেই পায়েল বলে ওঠে, কিন্তু কেন বলুন তো? আপনার গাড়িতে কি ঘুমানো বারণ? না না, মানে আপনি এই আপনাকে দেখে মনে হলো যে আপনার শরীরটা খারাপ করছে, তাই জিজ্ঞাসা করলাম। কিন্তু কেন? সত্যি কথাটা বলুন না। আপনি আপনার সামনের কাঁচ দিয়ে আমার দিকে তাকিয়েছিলেন, না হলে
আরে না না ম্যাডাম, সেরকম কিছু নয়, আপনি আমায় ভুল ভাবছেন। আমার মনে হলো আপনার হয়তো শরীরটা খারাপ করছে, তাই জিজ্ঞাসা করলাম। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। আপনি যদি বলেন তাহলে আমি গাড়িটা রাস্তার পাশে কোথাও দাঁড় করাতে পারি। না, তার কোনো প্রয়োজন নেই। আমার বাড়িতে একটু কাজ রয়েছে। এমনিতে আমি বাসেই যাতায়াত করি, ট্যাক্সিতে খুব একটা উঠি না। পায়েলের কথাটা শুনে সেই ড্রাইভার ছেলেটি একটু যেন মুচকি হেসে ওঠে। আর ওকে এভাবে হেসে উঠতে দেখে হঠাৎই পায়েলের মাথার মধ্যে যেন আগুন জ্বলে ওঠে। কি ব্যাপার বলুন তো? আমি কি খুব হাসির কথা বলছি বলে আপনার মনে হয়? না 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 না, ম্যাডাম তা নয়। আসলে আপনি একটু আগে বললেন না আমি কাঁচের প্রতিফলনে লুকিয়ে আপনাকে দেখছি, তাই খুব জানতে ইচ্ছে করছে পাবলিক বাসে যখন যাতায়াত করেন তখন কতজন মানুষ আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে, সেটা কি কোনোদিন খোঁজ নিয়েছেন? একজন সামান্য ট্যাক্সি ড্রাইভারের এত উদ্ধত আচরণ কিছুতেই পায়েল মেনে নিতে পারে না। ছেলেটা একে দোষ করেছে, তারপর দোষ ঢাকার জন্য অপ্রাসঙ্গিক যুক্তি তৈরি করছে। ব্যাপারটা মনে হতেই মাথা গরম হয়ে যায় তার। কোনো রকমে নিজের মাথাটা ঠান্ডা রেখে প্রশ্ন করে, তাহলে আপনি কি বলতে চাইছেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি আপনার মতন সবসময় এরকম অভদ্র মানুষদেরকে খুঁজতে খুঁজতে যাব? শুনুন মিস্টার, আমার না সেটা ছাড়া আরও অন্য অনেক কাজ রয়েছে। সেটাই তো স্বাভাবিক। যদি আপনি বলতেন এইগুলো লক্ষ্য করা ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাহলে বরং আমি একটু বেশি অবাক হতাম। সেটা না হয়ে আপনি আমার সুবিধাই করলেন। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ক্রসিং ইয়োর লিমিট? নো ম্যাডাম, ইউ আর জাস্ট ক্রসিং দ্য এক্সাইট মোর অ্যান্ড অ্যাপ্রোচিং টুয়ার্ড হাওড়া। এই 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 শুনুন, আপনি গাড়ি থামান, গাড়িটা থামান। আমি আপনার ট্যাক্সিতে যাব না। আমি বাসে যাব, মেট্রোতে যাব। যদি কিছু না পাই তাহলে হেঁটে হেঁটেই যাব, কিন্তু আপনার গাড়িতে আমি আর যাব না। ডিসগাস্টিং মানুষ একটি আপনি। আপনি গাড়িটা সাইডে করুন। পার্ক স্ট্রিটের ক্রসিংয়ে আমি নেমে যাব। আরে ম্যাডাম প্লিজ রাগ করবেন না, আমি এমনি মজা করছিলাম আপনার সাথে। মজা মজা পেয়েছেন বলুন? আপনার মধ্যে কি একটু প্রফেশনালিজম বলে কিচ্ছুই নেই? সমস্ত কাস্টমারদের সাথে আপনি এরকমই ব্যবহার করেন। দাঁড়ান, আপনার নামে আমি কমপ্লেন করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার কি নাম বলুন তো? সে আপনি কমপ্লেন করতেই পারেন আপনার ইচ্ছে, তবে আমার নাম শোনার পর হয়তো আপনি আর কমপ্লেন করতে পারবেন না। হে হ্যালো মিস্টার লিসেন, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? আপনি কি কোনো সেলিব্রিটি না ভিআইপি? আপনি কি বিল গেটস নাকি শাহরুখ খান বলুন তো, যে আপনার নাম শুনলে আমি... উজান বন্দ্যোপাধ্যায়, পূর্বতন নিবাস শিউরি কালীমাতা মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়, 1996 ব্যাচ। আর কিছু? সেই ড্রাইভার ছেলেটির মুখে নামটা শুনে এবার থমকে দাঁড়িয়ে পড়ে পায়েল। রাগে ওর মাথা তেতে আগুন। তাও উজান বন্দ্যোপাধ্যায়, কালীমাতা মেমোরিয়াল, 1996 ব্যাচ। কি করে অস্ফুটেই ওর মুখ দিয়ে বেরিয়ে আসে, উজান তুই? ইয়েস ম্যাডাম, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সর্বত্র এই নামটাই জলজল করছে। পিতা স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়, নিবাস শিউরি, বীরভূম। ততক্ষণে উজানকে চিনে নিতে অসুবিধা হয় না পায়েলের। এক সময় বেস্ট ফ্রেন্ড ছিল। পালা বদল করে ক্লাসের ফার্স্ট আর সেকেন্ড ওরাই হতো, তাই এমনিতে দুজনে অভিন্ন হৃদয় বন্ধু হলেও পড়াশোনার মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকতো। তবে সেটা ওই পরীক্ষার কদিন, বাকি সারা বছর ওরা বন্ধু। শুধু বন্ধু নয়, বেস্ট ফ্রেন্ড। 1996-এ দুজনে একসঙ্গে 3টে করে সাবজেক্ট লেটার নিয়ে মাধ্যমিকটা পাশ করেছিল। তবে তার পরে পরেই পায়েলের বাবার বদলির চাকরি সূত্রে দক্ষিণ ভারতে রওনা হয়ে যেতে হয়। আর তার বছর দুয়েক পরে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে উজানের বাবার মৃত্যু হয়। নিজেদের দুই পরিবারের মধ্যে যোগাযোগটা কিছুটা যেন ম্রিয়মাণ হয়ে দূরত্বটা বাড়তে থাকে। ক্রমে এক সময় তাদের সম্পূর্ণ ছেদ পড়ে। তাই এতগুলো বছর পরে আবার যে ওদের এভাবে দেখা হবে, সেটা পায়েল কল্পনাতেও ভাবতে পারেনি। তো তো তুই এতক্ষণ নিজের নামটা কেন বলিসনি রে? আপনি তো এতক্ষণ জিজ্ঞেসই করেননি ম্যাডাম, আর যখন আপনি জিজ্ঞাসা করেছেন তখন নিজের নাম কেন, সাথে 14 গোষ্ঠীর নামও বলেছি।
কিন্তু তুই এখানে এভাবে। আমি এখানে এভাবে গাড়ি নিয়ে সারা কলকাতা ঘুরে বেড়াই। আর আপনি তো জানেনই, বাবা মারা যাওয়ার পর। এই, আমাকে আপনি আপনি করিস না তো। ম্যাডাম, যতই আমরা পূর্ব পরিচিত হই, এখন আমার পরিচয় আমি একজন ট্যাক্সি ড্রাইভার, আর আপনি আমার সাওয়ারি। আর দেখলেন তো, একটু হলেই আপনি আমার নামেই কমপ্লেন করে দিচ্ছিলেন আর কি। সরি রে, আমি না তোকে একদম চিনতে পারিনি। মাঝে প্রায় আমাদের 7-8 বছর দেখাই হয়নি। টু বি ভেরি এক্স্যাক্ট, 8 বছর 9 মাস 13 দিন 3 ঘন্টা 17 মিনিট। ঘড়িতে এখন ঠিক 5:56:40 ধরলে 30 সেকেন্ড। মানে তুই কি এভাবে প্রতিটা মুহূর্ত কাউন্ট করিস নাকি? না মানে, আপনার সন্দেহ হলে আপনি মিলিয়ে নিতে পারেন। প্লিজ উজান, আমার মাথা খারাপ হয়নি যে এখন আমি ঘড়ি ধরে সময় গুনতে বসবো। আর তুই আমাকে এই আপনি আগে করাটা বন্ধ করতো, তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি তোর নামে কমপ্লেন করব। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আর হ্যাঁ রে, কাকিমা কেমন আছেন রে? নেই। নেই মানে? কোভিড। মায়ের এমনিতেই আসমার প্রবলেম ছিল, তাও প্রথমবার কোভিডের সাথে লড়াই করে অনেকটা সুস্থও হয়ে গিয়েছিলেন, কিন্তু ভেতরে ভেতরে অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। তাই দ্বিতীয় ওয়েভের ধাক্কাটা আর নিতে পারেনি। মানে আসলে আসলে আমাকে ছেড়ে আইসোলেশন সেন্টারে, আসলে বাবা মারা যাওয়ার পর থেকে একমাত্র আমাকে ঘিরেই মা বেঁচে ছিলেন। সেখানে প্রায় 18 দিন আমাকে ছেড়ে আইসোলেশনের সেন্টারে থাকতে গিয়ে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। আইসোলেশন সেন্টার থেকে যখন আমাকে ফোন করে জানানো হয়, তখন আমার হাত পা বাঁধা। এমনিতেও তখন গাড়ি নিয়ে বেরোনো যেত না বলে হাতে টাকা পয়সা টানাটানি, সাথে মায়ের শরীরের এই অবস্থা। যাকে কি আর করা যাবে বল। তারপর কি হলো? কি আর হবে, মায়ের ডেড বডিটা আমাকে একবারও দেখতে দেওয়া হয়নি। ওরা সেজন্য টাকা চেয়েছিল, জানিস। আমি এমন পাগল, আমার মাকে নিজে একবার শেষবারের মতো দেখবো বলে পাগলের মতো আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়ে টাকা চেয়েছি, কিন্তু কেউ সাহায্য করেনি। হয়তো তারাও সেভাবে সাহায্য করার মতো অবস্থায় ছিল না। আমি আমি সে সময় তোদের বাড়িতেও গিয়েছিলাম, আসলে টাকার খুব দরকার ছিল তো। আমাদের বাড়ি? তুই আমাদের বাড়ি চিনিস? না, চিনতাম না। প্রথমে আমি সিউড়িতে তোদের বাড়িতে যাই, সেখান থেকে জানতে পারি এখন তোরা চন্দননগরে থাকিস। সে মতোই ঠিকানা জোগাড় করে গিয়েছিলাম। কই, আমি জানি না তো, কি বলছিস তুই? হ্যাঁ রে, গিয়েছিলাম। দিনটা একটা রবিবার ছিল। কাকু বলেছিলেন তোর কোনো একটা অনলাইনে ক্লাস চলছে। হ্যাঁ, তখন তো সব কিছুই অনলাইন হতো, সেরকমই কিছু হবে হয়তো একটা। কিন্তু তুই যখন আমাদের বাড়িতে গিয়েছিলিস, তখন আমার সাথে কেন দেখা করলি না? দেখ, আমি গিয়েছিলাম ঠিকই, আমার উদ্দেশ্য ছিল টাকাটা জোগাড় করা, কিন্তু কাকুকে সে কথা যাকে ছাড় না, পুরনো কথা তুলে কি লাভ। তুই এখন কি করছিস বল? আমি তো এমটেক করছি রে, ফাইনাল ইয়ার। বাহ, খুব ভালো। জীবনের দৌড়ে আমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলেও তুই যে সামনের পথটা ধরে এগোতে পেরেছিস, সেটা দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু হাওড়া স্টেশনের কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, এতদিন পরে উজানের সঙ্গে দেখা হওয়া এবং হঠাৎ করেই গন্তব্যে পৌঁছে যাওয়া, পুরনো স্মৃতিগুলো হঠাৎ করে চাপা পড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে মাথা উঁচু করে দাঁড়ানোর মধ্যেই পথ শেষ হয়ে যাওয়া, মনের ভেতরটা কেমন যেন মুচড়ে ওঠে পায়েলের। কোনো কিছু না ভেবেই বলে, তুই আমাকে চন্দননগরে ড্রপ করে দিতে পারবি? সত্যি বলতে কি উজানও সেটাই চেয়েছিল,
এই ওদের হঠাৎ দেখাটার মধ্যে এত তাড়াতাড়ি ইতি টানার তার ইচ্ছা ছিল না। হ্যাঁ, সে তো হতেই পারে। আচ্ছা, তাহলে আমি দিল্লি রোড নিচ্ছি। জিটি রোডে সন্ধ্যার দিকে অনেকটা জ্যাম পাবো, তোর পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে। হুম, জিটি রোড। আর কথা বাড়ায় না উজান। ও ট্যাক্সির স্টিয়ারিংটা ঘোরায় দীর্ঘ পথের দিকে, যেখানে ওদের গতিটা প্রতিটা মুহূর্তে থমকে যাবে, ঠিক যেমনভাবে ওদের নিজেদের কাছে সময় থমকে গিয়েছিল বেশ কয়েক বছর আগে। দুজনে মনে মনে চেয়েছিল যোগাযোগ করতে, কিন্তু কোনো এক অজানা কারণে সেটা হয়ে ওঠেনি। আর যখন সেটা হয়েছে, তখন ওরা দুজনেই দুটো ভিন্ন মেরুতে অবস্থান করছে। এটাই বোধহয় ভাগ্যের পরিহাস। ওদের গাড়িটা বাধা ঘাট পিছনে ফেলে বড় রাস্তায় উঠলে পায়েলই প্রথম নীরবতা ভাঙে। কি রে, চুপ করে আছিস যে? না, মানে কি আর বলবো। ও, তার মানে তোর আমাকে বলার মতন আর কিছুই নেই, তাই না? হুম, এক সময় ছিল। একটা সময় ছিল, তার মানে আজ নেই, তাই তো? না রে, কথাগুলো আজও বেঁচে আছে, শুধু সেগুলোকে বলার ইচ্ছাটা হারিয়ে গেছে। ও, আমার কিন্তু ইচ্ছেগুলো এখনো হারিয়ে যায়নি। জানিস, যখন আমি খুব একা হয়ে পড়তাম, তখন আমার মনে হতো একবার যদি তোর সাথে কথা বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি চাইতাম তোর সাথে একবার দেখা করতে, তোর বুকে। আরে থাক না পাইল, ওসব কথা আজ বলে কি হবে বলতো? কেন থাকবে? শোন উজান, আমি কোন ব্যাপারে কথা বলতে চাইবো আর কোন ব্যাপারে কথা বলতে চাইবো না, সেটা সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর এই ব্যাপারে আমি কারোর সাজেশন নিতে বাধ্য নই। পায়েলের কথার উত্তরে কিছু বলে না উজান, মুচকি হাসে। সেটা পায়েলের দৃষ্টি এড়ায় না। কি হলো, হাসলি কেন? এমনি দেখছি, মাঝের এই এতগুলো বছরে তুই একটুও বদলাসনি। সেই একই রকম পায়ে পা দিয়ে ঝগড়া করার স্বভাব তোর আজও আছে। কি বললি তুই? আমি পায়ে পা দিয়ে ঝগড়া করি? আমি ঝগড়ুটে? না না, আমি তা বলিনি, মানে আমি বলতে চাইছিলাম। আমি ঝগড়ুটে, পাগলাটে, বদরাগী, খামখেয়ালি, আমি এগুলো সব জানি। আর আমি এটাও জানি যে আমি এরকম জেনেও তুই আমাকে ভালোবেসেছিলি। কি রে, ভালোবাসিস নি? উজান চুপ করে থাকে। তুই কি সেসব ভুলে গেছিস উজান? পেরেছিস ভুলে যেতে? সেই আমাদের লুকিয়ে আচার খাওয়া, সরস্বতী পুজোর দিন ভোরে উঠে ফুল তুলতে যাওয়া, একসাথে টিউশন পড়তে যাওয়া, একসাথে ছুটির দিনে দুপুরে অঙ্ক করা আমাদের বাড়ির চিলেকোঠার ঘরে বসে। এবারও উজান চুপ। ওর দৃষ্টি সোজা বাইরের দিকে, শত শত স্ট্রিট লাইটের চোখ রাঙানি এড়িয়ে সামনের রাস্তার উপরে স্থির। কি রে, আমার দিকে তাকিয়ে তোর লজ্জা হচ্ছে উজান? ভীতু কাপুরুষ একটা। পায়েলের এই কথাটাতে হঠাৎ যেন একটা আঘাত অনুভব করে উজান। কেন লজ্জা, কেন লজ্জা কেন করবে? কেন সেটা তুই জানিস না? আমাদের বাড়ির চিলেকোঠায় যেদিন তুই আমাকে প্রথম স্পর্শ করেছিলিস, সেদিন আমি তোকে জিজ্ঞেস করেছিলাম আমাকে কোনোদিনও একা ছেড়ে যাবি না তো? তুই কথা দিয়েছিলিস তুই কোনো দিন আমাকে একা হতে দিবি না, কিন্তু বাস্তবে তুই কি পেরেছিলিস উজান? সেটা স্বপ্ন ছিল পায়েল, আর আজকের পরিস্থিতিটা সম্পূর্ণ বাস্তব। বাস্তবের মাটিতে পা রেখে দেখ, সেদিনের সবকিছু আজকে মিথ্যে বলে মনে হবে। তুই কোথায় আর আমি একজন সামান্য ট্যাক্সি ড্রাইভার। আমার কাছেও কি তুই একজন ট্যাক্সি ড্রাইভার? হ্যাঁ, গোটা পৃথিবীর কাছেই তাই। শুধুমাত্র আমার কাছে? আমি তোর তুলনায় একেবারে অযোগ্য পায়েল। তবে সেদিন কেন আমাকে কথা দিয়েছিলিস আমার পাশে থাকবি? সেদিন কেন বলিসনি যদি আমার যোগ্য হতে পারিস তাহলেই আমার পাশে থাকবি? সেদিন তো কোনো যোগ্যতার শর্ত রাখিসনি তুই। রাখিনি, কারণ তখন সেভাবে ভাবিনি। আর যদি রাখতাম তবে কি হতো? তোর এমটেক আর আমার ড্রাইভারি কোনোটা তো মিথ্যে হয়ে যেত না পায়েল, তাই না? তুই তো আমাকে চিনিস সুজান, আমি তোর জন্য পড়াশোনা ছেড়ে দিতেও দুবার ভাবতাম না। এসব কি বলছিসটা কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর সামনে এখন এত সুন্দর, এত উজ্জ্বল ভবিষ্যৎ। সেটা আজ উজান, কিন্তু সেদিন আমার একটাই চাওয়া ছিল, আর সেটা ছিলিস শুধুমাত্র তুই। সেটা তুই জানিস না? জীবনের নামই পরিবর্তন পায়েল, এটা যে মেনে নিতেই হবে। যদি না নিই,
যদি আজ আমি সেই সব কিছু ফেরত চাই, সব কিছু যেগুলো আমি এই মাঝের বছরগুলোতে হারিয়ে ফেলেছি, আমাকে ফেরত দিতে পারবি তো? তুই কি বলছিস এসব পায়েল? ঠিকই বলছি, আমি ফেরত চাই। আমি ফেরত চাই সেই প্রতিটা মুহূর্ত যেগুলো আমি তোর জন্য অপেক্ষা করে কাটিয়েছি, সেই প্রতিটা চোখের জলের বিন্দু যেগুলো আমি তোর জন্য আমার চোখ থেকে ঝরিয়েছি। আমি ফেরত চাই সেই প্রতিটা বৃষ্টির বিন্দু যেগুলো এই মাঝের বর্ষাগুলিতে মাটিতে ঝরে পড়ে গেছে তোর প্রতীক্ষায়। আমি ফেরত চাই সেই প্রতিটা কোকিলের ডাক যেগুলো প্রতিটি বসন্তে ডেকে ডেকে ফিরে গিয়েছে শুধু তোর দেখা না পেয়ে। হ্যাঁ উজান, হ্যাঁ, আমি সব ফেরত চাই, সব 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 ফেরত চাই আমার উজান। জীবন একটা ইররিভার্সিবল প্রক্রিয়া পায়েল, যেটা একবার জীবন থেকে মুছে যায় সেটা আর কোনোদিন ফিরে আসে না। আমি জানি না, আমি জানতেও চাই না। আমার আমার নিজের জীবন থেকে সেই দিনগুলো ফেরত চাই, ফেরত চাই। আমার যে দিনগুলো আমি হারিয়ে ফেলেছি, আমার সেই সব কটা দিন ফেরত চাই উজান, সব কটা দিন। সন্ধ্যা নামছে, দেখছিস পায়েল? জানিস, আমি এখন যে বাড়িটায় থাকি, মানে সামান্য একটা এক কামরার ভাড়া বাড়ি, তবে তার একটা বিশেষত্ব আছে। ওখান থেকে পশ্চিম আকাশের সূর্যাস্ত আমাদের শিউরির বাড়ির মতোই দেখা যায়। বাড়িটার পশ্চিম দিকে একটা একচিলতে বাগান আছে, সেখানে সন্ধ্যা মালতী ফুল ফোটে। কোনোদিন ওই সময় বাড়ি থাকলে আমি একটা চেয়ার নিয়ে বাগানে বসে থাকি। কত পাখি আসে গাছগুলোতে, ওদের ঘরে ফেরার গান শুনি চুপ করে বসে। জানিস উজান, আমি আজ কেন ট্যাক্সি ধরে বাড়ি যাচ্ছিলাম? আজ রক্তিম ওর বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। জানিস কেন? আনুষ্ঠানিকভাবে আমাকে পাকা দেখতে। আজই আমাদের বিয়ের সব ফাইনাল কথাবার্তা হয়ে যাবে, তারপর মাস 6 পরেই আমার বিয়ে। ও, আজ তোর পাকা দেখা? অনেক অভিনন্দন। থ্যাঙ্কস। তোর এই অভিনন্দনটা আমার কাছে খুব দামি। জানি সব কিছু ঠিকঠাক চললে এই বিয়েতে আমি অনেক কিছু পাবো, অনেক দামি দামি উপহার, গা ভর্তি গহনা, বিদেশে হানিমুন, কলকাতার একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের পুত্রবধূ হওয়ার সামাজিক স্বীকৃতি। কিন্তু তাও তোর এই অভিনন্দনটা না পেলে না সব কিছু যেন খুব অপ্রাসঙ্গিক হয়ে পড়তো। এরা সবাই আমায় হিরে মণিমাণিক্য বসানো গহনা দেবে, কেউ কিন্তু ভোরের বেলা আমাকে এক মুঠো ঝরে পড়া শিউলি ফুল এনে দিতে পারবে না, সামান্য নয়নতারা দিয়ে আমার কলা বেনুনি সাজিয়ে দিতে পারবে না। জীবনের কি চরম বৈপরীত্য রে, তাই না উজান? কিন্তু ওই এক মুঠো শিউলি আর বিনুনিতে গোঝা নয়নতারা যে বিদেশে হানিমুনের তুলনায় অনেক সস্তা পাইল। সেটা তোর কাছে, কারণ তুই সেগুলোর দাম দিয়ে বিচার করছিস। আমার কাছে না, কারণ আমি সেগুলো আমার মনের পূর্ণতাটা দিয়ে বিচার করছি। আমি নয়, সমাজ। সমাজ এভাবেই বিচার করে। উজান, আমাকে একবার তোর বাড়ির ওই এক চিলতে বাগানটা থেকে সূর্যাস্ত হতে দেখাতে পারবি? সেটা আমি পারবো, কিন্তু আমাদের সমাজ। আমি তোর থেকে জানতে চাইছি উজান, তোর সমাজের থেকে নয়। কোন্নগর বারোমন্দির ঘাট পার হয়ে একটু এগিয়ে উজানের ট্যাক্সিটা বাম দিকে মোড় নেয়। কয়েকটা মাঝারি মাপের গলি পার হয়ে সেটা এসে দাঁড়ায় একটা কলোনির মতো জায়গায়। বেশ খানিকটা খোলা জায়গায় পরপর অনেকগুলি ঘর, একটু ঘিঞ্জি। ডাস্টবিনে ফেলা ময়লায় অর্ধেক রাস্তা দখল করে নিয়েছে। ঢালাই রাস্তার অর্ধেকটা খোঁড়া পাইবে, আর বাকি অর্ধেকে মানুষ আর পশু পাখির মিলিত সহাবস্থান। আধকাঁচা রাস্তার ঢালাইয়ে গরুর খুরের সাথে কুকুরের পায়ের ছাপ, আর ব্রয়লার মুরগির ঝাঁকায় চাপা একটা দুর্গন্ধ। পায়েলের মনে হয় এটা যেন অন্য কোনো একটা পৃথিবী, ওর চেনা আলোকময় পৃথিবীর অনেকটা বাইরে। তুই এখানে থাকিস? হ্যাঁ রে, ট্যাক্সির মালিকের থেকে যে পয়সা ভাড়ায় পাই তাতে নিজের মাথা গোজার জন্য যদি বড় টাকা চলে যায় তবে হয়তো আর খেতেই পাবো না। তবে আচ্ছা উজান, যদি আজ আমি তোর সাথে থাকতাম তাহলেও কি তুই এখানেই থাকতিস? তুই যদি আমার সঙ্গে থাকতিস
তাহলে জীবনটা অন্যরকম হতো, অনেক সুন্দর, অনেক রঙিন, অনেক স্বপ্নে মোড়া। তোর বাগানের সন্ধ্যা মালতী গাছটা দেখাবি না? আয়। বাইরে একটা ছোট্ট ঘর, সেই ঘর পার হয়ে একটা সরু 2 ফুটের বারান্দা, মাটি থেকে মাথা উঁচিয়ে থাকা নড়বড়ে ইটের সারি, আর খানিকটা করে ভরে রাখা কয়েক বালতি জল পার হয়ে একটা এলোমেলো কাঠের ফালি দরজায় খুলে দেয় উজান। আর পায়েল দেখে সূর্যদেব তখন ঠিক দিগন্তের উপরে দাঁড়িয়ে, সকালের গনগনে তেজ ক্রমে দীপ্তিহীন লালিমাটুকুকে আশ্রয় করে অস্তাচলে যাওয়ার জন্য প্রস্তুত। সামনের একটা সিমেন্ট দিয়ে মাজা 4 ফুটের চত্বর দেখে উজান বলে, ওই দেখ, এই হলো আমার বাগান, আর এই হলো আমার সন্ধ্যা মালতী। এরাই এখন আমার সঙ্গী। সন্ধ্যা মালতীর একটা ঝুঁকে পড়া ডাল 2 হাতে ধরে নিজের গালে আলতো করে ছুঁয়ে চোখ বুজে পায়। ওর মনে সবকটা পুরনো স্মৃতি ভিড় করে আসে। ওর চোখের কোণায় 2 বিন্দু জল চিকচিক করতে দেখা যায়। কিরে, কি ভাবছিস? না, কিছু না রে। ভাবছি সব কিছু কত সুন্দর হতে পারত। আচ্ছা পায়েল, এখনো এখনো আরেকবার শুরু করা যায় না পায়েল? আমি কথা দিচ্ছি, তুই আমার সাথে থাকলে আমি সব কিছু করতে পারবো। আমি আবার পড়াশুনো শুরু করব, আবার নতুন করে জীবনের লড়াই করতে শুরু করব। শুধু তুই আমার পাশে থাকবি তো? হ্যাঁ, থাকবো। তুই আমার হারিয়ে যাওয়া দিনগুলো ফেরত দিতে পারবি? আমাদের চিলেকোঠা ঘরের প্রতিটা ইঁটে যে হঠাৎ চুপ করে যায় পায়েল। ওর কোমরে 2 হাতের স্পর্শ বুঝতে পেরেছে ও। এই স্পর্শ ওর খুব চেনা। ওদের চিলেকোঠার ঘরে ছুটির দিন দুপুরে যখন উজান হোমওয়ার্ক করতে আসতো, তখন পড়াশোনাটাই ছিল একমাত্র অজুহাত। তখন সবে ওরা কৈশোর ছেড়ে যৌবনে পা রাখতে চলেছে। শরীরের স্পর্শ তখন ওদের মনে মাদকতা জাগাতে শুরু করেছে। অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণে জোয়ারের ডাক তখন। আর তখনও ঠিক এইভাবেই পিছন থেকে আলতো করে কোমরটা জড়িয়ে ধরত উজান। প্রথম প্রথম ওর স্পর্শে কেঁপে উঠত পায়েল, পরে কেমন যেন অভ্যেস হয়ে যায়। ও যখন ওর অঙ্কের খাতা অঙ্ক কষত, তখন ওর শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে দেখত উজান। প্রথমে ওর চোখের দৃষ্টি দিয়ে, তারপর পায়েলের প্রশ্রয়কে সম্বল করে সেটা পরিণত হতো হাতের ছোঁয়ায়। তুই কি রাগ করছিস পায়েল? আমি তো সেদিনও রাগ করিনি উজান, তাহলে আজ কেন করব? আজ তো আমি নিজেই তোকে বলছি আমার হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে দিতে। এবড়ো খেবড়ো ইটের বের করা বারান্দার পড়ন্ত বেলার তামাটে আলোয় শুধু পায়েলকেই দেখতে পাওয়া যায়। আর পিছনে জমাট বাঁধা অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখে উজান, বরাবরের মতোই। শুধু 2 হাত কোমর ছাড়িয়ে এগিয়ে যায় নরম পেটের দিকে। ওর কুর্তির ওপর দিয়ে ওর নাভির চারপাশে আঙুল ঘুরতে থাকে উজানের। পায়েল জানে এই চক্রাকার স্পর্শ আসলে একটা চক্রব্যূহ, যাতে শুধু ঢোকা যায় কিন্তু বেরোনোর কোনো পথ সেখানে নেই। উজান ততক্ষণে ওর মুখটা গুজে দিয়েছে পায়েলের চুলে। পায়েল ওর ঘাড়ে উজানের ভেজা ঠোঁটের একটা ছোঁয়া অনুভব করতে পারে, ওর ঘরমাক্ত শরীরের গন্ধ। হালকা করে ওর মুখটা নিজের কাছে টেনে এনে বলে, আমাকে হারিয়ে যাওয়া দিনগুলো ফেরত দিতে গিয়ে আবার নিজেকে হারিয়ে ফেলবি না তো উজান? পায়েলকে নিজের 2 হাতে ধরে কোলে তুলে নেয় উজান। সেই সংকীর্ণ বারান্দা পার হয়ে ফিরে আসে ওর 8x8 বেডরুমে। চেক চেক খদ্দরে চাদরের উপর দলা পাকানো মশারি একটু ঠেলে পাশে সরিয়ে দিয়ে সেখানে শুইয়ে দেয় পায়েলকে। উজানের চোখ 2 তখন এক অন্য মাদকতায় ভরা। লজ্জা একবার চোখ বন্ধ করে নিতে ইচ্ছা করলেও পায়েল করে না, ঠায় তাকিয়ে থাকে উজানের দিকে। পায়েল কিছু বছর আগে অবধিও ওই বিশেষ মুহূর্তগুলিতে চোখ বন্ধ করে নিত, কিছুটা লজ্জায়, কিছুটা ভালো ছেলে উজানের প্রতি সম্ভ্রমে।
অঙ্কের খাতা ছেড়ে যখন উজানোর শরীরের দিকে তাকিয়ে থাকতো, পায়েলের মনে হতো উজানের দৃষ্টি যেন সমস্ত অবগুণ্ঠন ভেদ করে ওকে দেখছে। ওর আটকাতে ইচ্ছা হলেও আটকাতো না, বরং উজানের চোখের দিকে সেই মাদকতা মাখানো দৃষ্টি উপভোগ করত। পরন্তু দুপুরে যেদিন প্রথমবার উজানোর নরম বুকে হাত রেখেছিল, সেদিনের প্রথম এক ধাক্কায় সরিয়ে দিয়েছিল পায়েল। কিন্তু তার কিছুক্ষণ পরেই অভিমানী উজানের হাত দুটো নিজে বুকে চেপে ধরেছিল। সেদিনও বুঝতে পারেনি যে ওর লক্ষ্য অন্য। সেই শুরু। তারপর ওদের চিলেকোঠার ঘরে অঙ্ক করতে আসাটা একটা দুজনেরই তাগিদ হয়ে গেছিল। বাবা মা নিজেদের কাজে অফিসে বেরিয়ে গেলে বৃদ্ধ ঠাকুমা যে সিঁড়ি ভেঙে চিলেকোঠার ঘরে আসতে পারবেন না, সেটা ওরা দুজনেই জানতো। ঠিক যেমন উজানের এই স্যাঁতস্যাঁতে ঘরটায় ঢোকার মুহূর্তে পায়েল বুঝতে পারে এখানে ওদের কেউ আটকাবে না। আর সেই সুযোগে ধীরে ধীরে এক এক করে পায়েলের শরীর থেকে পোশাকগুলো খুলে পেতে থাকে উজান। জানিস উজান, রক্তিমের সাথে তোর কি পার্থক্য? উজান ক্লান্ত, পশ্চিমের জানলা দিয়ে বাইরে তাকিয়ে। সন্ধ্যা নেমেছে। দূর থেকে কোনো এক বাড়ির তুলসী তলায় শান্ত প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি বাজাবার শব্দ ভেসে আসছে। জানিস উজান, তোর সাথে রক্তিমের কোথায় পার্থক্য? আমি রক্তিমের সাথে এত জায়গায় নানা প্রজেক্টের কাজে গিয়েছি, অথবা নানা সেমিনারে। বহু জায়গায় আমাদের রাত্রে একসাথে থাকতেও হয়েছে, কখনো হোস্টেলে, কখনো বা হোটেলে। সবসময় আলাদা ঘরের ব্যবস্থা না করা গেলেও একসাথেও আমরা সারা রাত কাটিয়েছি। কিন্তু রক্তিম কখনো আমায় স্পর্শ করেনি। তোর কথা মনে হলে আমার রক্তিমকে দেখে অবাক লাগতো। পরে বুঝেছি ওর কাছে ভালোবাসার অর্থ কিছুটা অন্য। জানিস, আমি যতদূর জানি রক্তিমও জীবনে অনেক স্ট্রাগল করেছে, কিন্তু কোনো দিন ও ওর পিছিয়ে পড়ার জন্য কোনো অজুহাত তৈরি করেনি। জীবনের প্রতিটা লড়াইকে ও ব্যবহার করেছে নিজেকে মনের দিক থেকে আরও শক্ত করে তোলার জন্য, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ একটু আগে যখন তোর সাথে প্রথম দেখা হলো, তখন আমি একবারের জন্য ভেবেছিলাম আবারও তোর সাথে নতুন করে সব কিছু শুরু করব। কিন্তু এখন আমি নিশ্চিত তুই এতটুকুও বদলাসনি। সেদিনও তুই যতটা খারাপ মানুষ ছিলিস, আজও তুই ততটাই আছিস। আর তোর ব্যবহারই তার পরিচয়। তুই সেদিনও একজন হিরো ছিলিস, আর আজও তাইই আছিস, এতটুকুও বদলাসনি। তুই তখন ঠিকই বলেছিলিস, জীবন একটা রিভার্সিবল প্রক্রিয়াই বটে। এখানে আমার অতীত যেমন ফিরে আসবে না, তেমনই তোর ভবিষ্যতও তোর কাছে অধরাই রয়ে যাবে। আজকে আমাদের এই এত বছর পর দেখা হওয়াটাও হয়তো তুই কোনোদিন কারোর কাছে গল্প করে বলবি, তার মনেও তোর জন্য সহমর্মিতা তৈরি করবি, যেভাবে তুই আমাদের ঘটনাগুলো সঞ্চয়িতাকে বলেছিলি। সঞ্চয়িতার মনেও তোর প্রতি সহমর্মিতা তৈরি করেছিলি, ওর শরীরটাকেও ভোগ করার জন্য। আমি তোর ব্যাপারে খোঁজ নিতে শুরু করলে সঞ্চয়িতা আমাকে সব কিছুই বলেছিল, কিন্তু বিশ্বাস কর, আমি সেদিন ওর কথা বিশ্বাস না করলেও আজ বিশ্বাস করছি। তুই তখন আমাকে বললি না, আসলে তুই এতটুকুও বদলাসনি উজান। আমি বদলে গেছি। আমি বদলে গেছি বলেই তোর আর রক্তিমের মধ্যে সত্যিকারের ভালোবাসাটাকে আমি চিনতে পেরেছি। পায়েল উঠে পড়ে। এক কোনায় পড়ে থাকা কুর্তি আর জিন্স পরে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তখনও উজানোর বিছানায় শুয়ে, সেই ঘোলাটে চোখে পায়েলের দিকে তাকিয়ে। তবে পায়েল জানে ওকে এখন অনেকটা পথ চলতে হবে। অনেকটা দেরি হয়ে গেছে ক্ষণিকের অতীতটা ধরতে গিয়ে। রক্তিমরা হয়তো ওর বাড়িতে এসে অনেকক্ষণ অপেক্ষা করে আছে। ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখে 6:42। বাড়িতে ফোন করেও। হ্যালো, কিরে মা, তুই কোথায়? হ্যাঁ হ্যালো মা, আমি আসছি। দেখো না, যে বাসটায় আসছিলাম সেটাতে কিছু প্রবলেম হওয়ার কারণে
স্টেশনে আসতে না দেরি হয়ে গেল গো। আমার ফিরতে একটু দেরি হবে, বুঝলে? সে কি, সবকিছু ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ গো মা, আমি একদম ঠিক আছি। মাঝে ভেবেছিলাম একটা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরবো, কিন্তু না, আমি এখন সঠিক রাস্তায় আছি। আর তোমাকে আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। কিন্তু রক্তিমদের আসার যে সময় হয়ে গেল, তুই এখনো বাড়ি ফিরলি না, ওরা কি ভাববেন বলতো? রক্তিম আমাকে চেনে মা, ও আমাকে ভুল বুঝবে না। তুমি নিশ্চিন্ত থাকো, বুঝলে? একটা টোটো দেখে স্টেশনের দিকে এগোয় পায়েল। সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। দূরে কোনো বাড়িতে সন্ধ্যাবেলা শঙ্খ বাজছে, যেন একটা নতুন পথ চলা শুরু পায়েলের, অতীতকে পেছনে ফেলে। স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্স লাভেরিয়া। লাভেরিয়াতে আজ তুমি শুনলে শিবাঙ্গনের লেখা পাকা দেখা। গল্পের কথক অভি, অন্যান্য চরিত্রে সুচিস্মিতা এবং বিশ্ব। আমরা শুধু গল্প শোনাই না, দেখাইও। আসবো আগামী সপ্তাহে আরও একটি রোম্যান্স নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, সুস্থ থাকুন, প্রেমে থাকুন এবং শুনতে থাকুন স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্স লাভেরিয়া।